ইরান ইসরায়েলের এত খারাপ অবস্থা করে যে ভিডিও ছাড়া পর্যন্ত বন্ধ করতে হয়। কিছু সময় আগে কিছু ট্রাক আসে আর ইউরেনিয়াম তুলে নিয়ে বেরিয়ে যায়, স্যাটেলাইট থেকে গায়েব হয়ে যায়। আর প্রতিটি ট্রাক আলাদা আলাদা দিশায়। $20,000 সস্তা ড্রোন ইউএসের $300 মিলিয়ন রাডার উড়িয়ে দিচ্ছে। আলী খামেনি 31টা প্রদেশকে 31টা আলাদা আলাদা কমান্ডারের হাতে তুলে দেয়, যাতে ইরানের যদি রিজিম চেঞ্জ হয়ে যায় তাহলেও তাদের কোনো, যদি টপ লিডাররা মরে যায় তাহলেও তাদের কোনো প্রবলেম যাতে না। গালফ কান্ট্রিগুলো 90% ফুড ওই হরমুজ প্রণালী দিয়ে যায়, তো যদি বোম নামের এই রাস্তাটি বন্ধ করে দেয় তাহলেও অনেক প্রবলেমে পড়তে পারে। জলের তলা দিয়ে যে কেবিলগুলো যায় সেই কেবিলগুলো ইন্টারনেট কেবিল, ওই কেবিলগুলো যদি ইরান কেটে দেয় তাহলে পুরো পৃথিবীর ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হতে পারে। তো চলুন আজকে আমরা শুরু করি ইরান ভার্সেস ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে এর মূল কারণটা কি। চলুন একটু পিছনের দিকে যাই। আজকের তারিখে ইরানের সাথে যে ট্রাম্প যুদ্ধ করছে, এটা এমন নয় যে ট্রাম্পের ইচ্ছা হলো আর শুরু করে দিল। এর আগে ইউএসের যতগুলো প্রেসিডেন্ট এসছে, বিল ক্লিন্টন, জো বাইডেন, সবাই ইরানের সাথে বোঝাপড়া করার চেষ্টা করেছে। হঠাৎই ইউএসএ কেন ইরানের ওপর এরকমভাবে হামলা করছে? শুধুমাত্র পরমাণু বোমা বানাচ্ছে বলে। কারণ একটা সময় এই ইউএসএ ইরানকে পরমাণু বোমা বানানোর টেকনোলজি সব রকম সাহায্য করেছে, এমনকি তাদের দেশের সায়েন্টিস্টদের ইউএসএতে নিয়ে এসে ট্রেনিংও দিয়েছে। তাহলে আজ হঠাৎ কী হলো যার ফলে ইউএসএ ইরানের ওপর এইভাবে হামলা করছে? আর শুধু তাই নয়, এই যে ইরানও কিন্তু ইউএসের ওপর হামলা করছে না, ওর আশেপাশের দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, বাহারিন, এই সব দেশের ওপর হামলা করছে। কেন হামলা করছে? ইরান, আমরা যদি এনার্জি পলিটিক্সের গ্রাফ আর ম্যাপ উঠিয়ে দেখি, ইরান এমন একটি জায়গায় অবস্থিত যাদের কাছে ন্যাচারাল গ্যাস আর অয়েলের এতটা মজুদ আছে যে তারা চাইলে পুরো দুনিয়ার এনার্জিকে নিজের হাতে মুঠোয়। 50-এর সময় এই সব জিনিসগুলো ইরানের কাছে ছিল। আর এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে ইরান 16% ক্রুড অয়েল আর 31% রিফাইন্ড প্রোডাক্ট আর 67% বাঙ্কার ফুয়েল, এই সব কিছু ইরান সেই সময় এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে দিত। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো মূলত ব্রিটেন পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে নিজের ইরানের সাথে এরকম একটি চুক্তি স্বাক্ষর করে যেখানে জমি ইরানের, জমিতে কাজ করা শ্রমিক ইরানের, তেল ইরানের, কিন্তু লাভ হবে ব্রিটেনের। 1951 মোসাদেক প্রাইম মিনিস্টার হয় ইরানের। তো তিনি কি করে? তিনি বলে এগুলো ভুল, জমি আমাদের, দেশ আমাদের, শ্রমিক আমাদের, আর লাভ নিচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি ব্রিটেন। এটা হতে পারে না। তিনি ইরানের যে তেলগুলো আছে সেগুলোকে ন্যাশনালাইজ করে দেয়। তিনি বলে যে ইরানের যা তেল আছে সেগুলো ইরানবাসী ইউজ করবে, এর লাভ ইরানবাসী ওঠাবে, আর বিদেশের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে লাভ কমিয়ে দেয়। এরপরে ইউএসএ আর ব্রিটেনের ক্ষতি হয় এবং তারা ভাবতে শুরু করে যে ইরান মিডল ইস্টের এমন একটি জায়গায়, এরপরে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে হাত মেলাবে, হাত মিলিয়ে এই তেল সোভিয়েত ইউনিয়নেরকে বিক্রি করা শুরু করে দেবে। ইউএসএ সিআইএ আর ব্রিটেনের MI6 এরা দুজন যৌথ অভিযানে মোসাদেককে জেলে ভরে দেয়, আর শাহ রাজা পল্লবী যে আগের পিএম ছিল ওখানের, তাকে ক্ষমতায় আনে এবং তাকে ব্যাক সাপোর্ট দিতে থাকে। এরপর শুরু হয় অ্যাটম পিস প্রোগ্রাম। ইরানকে অ্যাটমিক শক্তিধর দেশ বানানোর জন্য ইউএসএ, ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম যে ইরান থেকে সায়েন্টিস্ট ইউএসএতে নিয়ে গিয়ে তারা ট্রেনিং দেয় অ্যাটমিক শক্তিধর দেশ বানাবে বলে। এরপর এমন একটি ঘটনা ঘটে যা পুরো গেমটাকে ঘুরিয়ে দেয়। ইউএস বলে যে আমরা এবার থেকে $35 বদলে 1 ওয়ান্স গোল্ড আমরা দেব, মানে আমরা গোল্ড রপ্তানি আমদানি করব। পুরো বিশ্ব তখন বুঝতে পারে যে ইউএসের কাছে বিশ্বে যত ডলার মজুদ আছে তত ডলার ইউএসের কাছে নেই। এরকম ওয়েস্টার্ন একটি কান্ট্রি যেমন ফ্রান্স ওদের ওপর চাপ বাড়ায় যে আমরা ডলারের সাথে সোনা আদান প্রদান করব। আগস্ট 1971 নেক্সন বলে প্রেসিডেন্ট আমেরিকার, তিনি বলে আমরা এখন থেকে আর গোল্ডে লেনদেন করব না। এরপরে ইউএস চায় যে, তারা দেখে যে গোল্ডের বিকল্প খুঁজতে হবে যাতে তাদের যে এই রাজত্ব, সুপার পাওয়ার, এটা যেন পুরো পৃথিবীর ওপর বজায় থাকে। এর জন্য
তো তারা কি করে, এই তাদের সুপার পাওয়ার যাতে বজায় থাকে তার জন্য তারা দেখে যে অয়েল এই সোনার বিকল্প হতে পারে। তো মিডল ইস্টের যতগুলো কান্ট্রি আছে, ইরান, ইরাক, যে তোমরা দেখবে এখানে যে সমস্ত এই সাদ্দাম হোসেন থেকে শুরু করে বর্তমান দিনের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তেমন এই এখনকার বর্তমান ইরান, এদের সবার পিছনে এরা কি করতে চাইছিল, যে তেলটাকে ডলারে কিনতে চায়নি, সাদ্দাম হোসেন রুবেলে কিনতে চাচ্ছিল, তখন তার ফলেই এই যুদ্ধ হয়। তো আমেরিকা কেন চায় না যে ডলারেই তেলটা কিনুক, ডলারের দাবদাবা থাকুক? এরপরে ইউএসএ চলে যায় সৌদি আরবের কাছে। সৌদি আরবের কাছে গিয়ে তারা বলে যে এরপর থেকে তোমরা যা কিনবা সব ডলারে কিনবা, আর অয়েল যে যে কান্ট্রিকে বিক্রি করবা সব ডলারে বিক্রি করবা। কিন্তু এত ডলার সৌদি আরব নিয়েই বা কী করবে? তখন আমেরিকা বলে যে আমরা আমাদের দেশে ইনভেস্ট করবো, আমরা তোমাকে সিকিউরিটি দেবো। তো সেই সময় সৌদি আরবের রাজত্বে থাকার জন্য সেটি মেনে নেয়, এবং খালি মেনেই নেয় না, পরের এক বছরের মধ্যে ওপেকের যে দেশগুলি আছে সেগুলিকে সংগঠন করে, এবং তাদের কথা অনুযায়ী ওই তেলের দাম নির্ধারণ হতো। আর এটাকে এই তেলের সাথে যে এই ডলারের যে লেনদেন, একে পেট্রো ডলার বলা হয়। 1979 সালে আয়াতুল্লাহ খামেনি ইরানের জনগণের সাথে একটি প্রোটেস্ট শুরু করে, আর সেখানকার রাজা শাহ পল্লবী যে ছিল আগেকার ইউএসের গোলাম, যে ইউএসের কথায় ওঠা বসা করতো, তাকে হাঁটিয়ে দেয়, ক্ষমতাচ্যুত করে, এবং সেখানে ইসলামিক রিপাবলিকান তৈরি করে, মানে ইসলামের রাজত্ব তৈরি করে সেখানে। এরপরে ইউএসএ রেগে যায় আর কোনোভাবে ইরানের রিজিম চেঞ্জ করার কথা ভাবে। তখন চলছিল ইরান ইরাক যুদ্ধ। আস্তে আস্তে যখন সব দিন যায়, তখন ইরান একটা কথা ভেবেছিল যে সাদ্দাম হোসেনকে এই আমেরিকায় সাহায্য করলো, আবার সাদ্দাম হোসেনকেই মেরে দিল পরবর্তী সময়, তাহলে আমাদের বেঁচে থাকতে গেলে পরমাণু বানাতে হবে। আর মানে আয়াতুল্লাহ খামেনি যিনি ছিল, তিনি পরমাণু পক্ষে ছিল না, কারণ ইসলামের এটি বিরুদ্ধ কাজ। কিন্তু বেঁচে থাকতে গেলে যে বানাতে হবে সেটা তারা পরবর্তীকালে বুঝতে পারে। 1989 সালে যখন আয়াতুল্লাহ খামেনি মারা যায়, তখন তার ছেলে আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতায় বসে, এবং বসার পরে ওই যে বলেছিলাম ইরান বুঝতে পারে যে আমাদের বেঁচে থাকতে গেলে পরমাণু বানাতে হবে, তাই তারা কি করে, ইউএসএর সেই দুটি জায়গায় যেখানে পরমাণু ইনরিচমেন্ট হচ্ছিল সেখানেই তারা আবার শুরু করে। কিন্তু ইরানের বিরোধী যে নেতা, সে প্রেস কনফারেন্স করে বলে দেয় যে ইরান পরমাণু বানাচ্ছে। তো তার ফলে কি হয়, সবাই জানাজানি হয়ে যায় আর ইরান চাপে পড়ে যায়। তারপর কি হয়, ইরান মাটির তলা থেকে ইউরেনিয়ামের যে আইসোটোপ U-235, এটি মাটি থেকে পায় 0.7%, মানে 1%ও না। তো এটিকে ইনরিচমেন্ট করে 3 থেকে 5% করলে তারা ইলেকট্রিসিটি বানাতে পারবে। কিন্তু ইরান পরমাণু বোমা বানানোর জন্য 90% ইনরিচমেন্ট করার চেষ্টা করছিল। তখন এই IAEA যেটি সদর দপ্তর, তারা জানতে পেরে যায়, এবং তারা যখন চেকিং করতে আসে তখন দেখে হাই রিচ, মানে যেটা পার্সেন্টেজটা বাড়াচ্ছিল, ইনরিচমেন্ট করছিল, সেটা কিছু পার্টিকেল পায়। তখন থেকে ইরান বহুত পলিটিক্যাল প্রেশারে পড়ে যায় বিভিন্ন দেশের, কারণ বিভিন্ন দেশ চায় না যে ইরান পরমাণু বোমা বানাক, তাই এই ইনরিচমেন্ট করার ওই জায়গাটাকে বন্ধ করতে হয় ইরানের। এরপর আসে 2015 সাল, তখন বারাক ওবামা প্রেসিডেন্ট হয়। প্রেসিডেন্ট হওয়ার পরে অন্যভাবে এটিকে দেখবে ইরানের সাথে, তিনি কি করে সব রকম পলিটিক্যাল স্যাংশন লাগিয়ে দেয় ইরানের ওপরে, আর বিভিন্ন দেশের প্রেশারও দিতে থাকে ইরানের ওপরে। ইরান মেডিকেল সাপ্লাই বন্ধ করে দেয়, সব কিছু বন্ধ করে দেয়। তখন ইরান চাপে পড়ে, এবং ইরান 3 বছর পর 2018 সালে চুক্তি সাইন করে যে 3% অবধি তারা বানাবে, যাতে তাদের ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে। আর IAEA এর সদস্যরা অল টাইম মনিটরিং করবে যে ইরান এর থেকে বেশি না বানিয়ে ফেলে, 90% বানিয়ে ইনরিচ না করে ফেলে, যাতে পরমাণু বোমা বানিয়ে ফেলে। ইরান যতবার বৈঠকে বসতে চাইছে আমেরিকার সাথে, ততবারই ইসরায়েল হামলা করেছে, এবং তারা ক্ষুব্ধ হয়ে যায়, এবং তারা বলে যে কোনো প্রকারে তারা ইনরিচমেন্ট করবে এবং পরমাণু শক্তিধর দেশ হবে। তারপরে চলে আসে ট্রাম্প আসার সাথে সাথে ডেডলাইন দেয় 60 দিনের। তিনি বলে যে কোনো মুহূর্তে সব কিছু বন্ধ করতে হবে, কোনো 3%ও বানাতে দেবে না। ইরান আরও ক্ষুব্ধ হয়ে যায়, বারবার আমেরিকা তাদের পরমাণু কেন্দ্রে বোমা মারছে, তাদের সায়েন্টিস্টদের মেরে দিচ্ছে, তাও আমেরিকা এটিকে বন্ধ করতে পারছে না। অনেক ডলার খরচা হয়ে যাচ্ছে, কিন্তু তাও বন্ধ করতে পারছে না, রিজিমও চেঞ্জ করতে পারছে না, কারণ অলরেডি জনগণ আয়াতুল্লাহ আলী খামেনির বিপক্ষে, কিন্তু তারা সরাসরি ইউএসের পক্ষে না, তাই জন্য রিজিমও চেঞ্জ করতে পারছে না, কোনো দিকে কিছু হচ্ছে না। তাই জন্য ট্রাম্প একদিন রাতে অপারেশন এপিক ফিউরি লঞ্চ করে। সেখানে তারা জানতে পারে যে আয়াতুল্লাহ আলী খামেনি আর ইরানের বড় বড় টপ মোস্ট লিডার থাকবে। তো সেখানে তিনি বোমা ফেলে এবং মেরে ফেলে সবাইকে একবারে। কিন্তু ওই
31টা প্রদেশে ইরানের লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইরাকের থেকে শিক্ষা নিয়ে তারা আগে থেকে 31টা প্রদেশে ভেঙে রেখেছিল দেশকে, আর আলাদা আলাদা লিডার রেডি করে গেছিলো। তো টপমোস্ট লিডাররা মরে যাওয়ার পরেও তারা ইরানের যাতে কোনো সমস্যা নয় তেমন ইরান এখনও চলে যাচ্ছে। আর ট্রাম্প যদি চাইছেও কারোর সাথে বসে কথা বলবে, তো একজনের সাথে বসে কথা বলছে, তো আরেকজন আরেকটি প্রদেশের যে নেতৃত্ব আছে সে মানতে চাইছে না। তো এইভাবেই সব কিছু চলছে। তো এই ছিল কারণ। তো আজকের দিনে আমরা জানি ভারতও কিন্তু, আমরা ভারতের সাথে একটু রিলেট করি, ভারতও কিন্তু ব্রিক্স কারেন্সি লঞ্চ করেছে। তো আমেরিকা ডলারে যদি বাজার দর কমতে থাকে সারা বিশ্বে, ট্রাম্প এই ইরানের ওপর পরমাণু হামলা করতেও ছাড়লো না, আর ভারত কিন্তু ব্রিক্স কারেন্সি লঞ্চ করেছে। তো আমেরিকার যখনই স্বার্থ বিঘ্নিত হবে তারা কিন্তু অ্যাটাক করবে, এবং ভারতকেও এদিকে মাথায় রাখতে হবে যে আজকে ইরানের সাথে হচ্ছে বলে আমরা দেখছি, কিন্তু পরবর্তীকালে ভারত যদি ব্রিক্স কারেন্সি লঞ্চ অলরেডি করে দিয়েছে, ব্রিক্সের যদি বাড়বাড়ন্ত বাড়ে আর ডলারের যদি কমে যায় বাড়বাড়ন্ত, তাহলে কিন্তু আমেরিকা সুপার পাওয়ার থাকবে না। আর আমেরিকা সুপার পাওয়ার যদি না থাকে তারা কিন্তু এইভাবেই ইরানের মতোই বিভিন্ন দেশের ওপর অ্যাটাক করবে, আর সেখান থেকে কিন্তু ভারতের নাম বাদ নাও যেতে পারে। তো আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে যে কী কী হতে পারে। তো ব্রিক্স কারেন্সি আমরা এটাকে বললাম কারণ ওই একই রিলেটেড জিনিস, তেলের জন্য ডলারের চাহিদা কমে না যায় তার জন্য আজকে এই অবস্থা, কিন্তু দেখানো হচ্ছে যে এটা পরমাণু বোমার জন্য, কিন্তু না, পিছনের কারণ হচ্ছে এইটাই। আর ভারতও কিন্তু ব্রিক্স কারেন্সি লঞ্চ করে দিয়েছে। তার ফলে কি হতে পারে, আমেরিকা ভবিষ্যৎকালে যদি এরকম পরিস্থিতি আছে যে ডলারের বাজার দর কমছে আর ব্রিক্স কারেন্সি বাজার দর বাড়ছে, তাহলে কিন্তু ভারতকে, চায়নাকে, এই যে ব্রিক্সের দেশগুলোর উপরেও আমেরিকা আঘাত হানাতে পারে। তো এরকম আরও ভিডিও, আরও ডিটেলস জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের একটু পাশে থাকুন, বেল আইকনটি দাবিয়ে দিন। নমস্কার বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে এসে চ্যানেলটিকে ফুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।